আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে একটা টপিক, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। তো হরমুজ প্রণালী আসলে কোথায় অবস্থিত এবং এটার আন্তর্জাতিক গুরুত্ব কি, তো সেই বিষয়গুলো নিয়ে আমি ইন ডিটেল আপনাদের সাথে আলোচনা করার ট্রাই করবো। তো চলুন আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর একটা ম্যাপ। তো এই ম্যাপে আসলে হরমুজ প্রণালীটা কোথায় সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, আমি যদি একদম জুম করে এই যে ওয়ার্ল্ড ম্যাপটা চলে আসি, তো জুম করে এখানে আসলে আপনি দেখতে পাবেন এই যে কিন্তু ইরান, এটা হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে আপনার এটা ইরান, এই জায়গাটা হচ্ছে ইরান, এবং এটা হচ্ছে আপনার এই পাশে দেখুন ইউনাইটেড আরব আমিরাত যে জায়গাটা আছে, এর পাশেই আপনার হচ্ছে একটা অঞ্চল আছে। এই অঞ্চলটা এই যে এতটুকু জায়গা আর কি দেখায় আপনাদের, এই এতটুকু জায়গা, এই যে এখানে একটা কালো বর্ডার দেখতে পাচ্ছেন, এই কালো বর্ডারের এই পাশের জায়গাটা, এই পাশের জায়গাটা হচ্ছে আপনার এটা ওমানের জায়গা। তো ওমানের এই ভূখণ্ডের সাথে আপনার কি হয়েছে, এই যে এখানে দেখুন এই জায়গাটা কিন্তু ইরানের। ঠিক আমি যদি এদিকে চলে আসি, তো ওমানের এই জায়গাটার সাথে আপনার ইরানের ভূখণ্ডের মাঝখান দিয়ে যে প্রণালীটা গেছে, এই প্রণালীটাই হচ্ছে আপনার হরমুজ প্রণালী। ঠিক আছে। তো এই হরমুজ প্রণালী আসলে কেন এত ইম্পর্টেন্ট বিশ্ববাজারে বা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে, কেন এত ইম্পর্টেন্ট, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আমরা জাস্ট একটু ম্যাপ থেকে দেখলাম যে এই প্রণালীটা কোথায় অবস্থিত, ওমান এবং হচ্ছে আপনার ইরানের মাঝখানে অবস্থিত। পাশাপাশি আমরা দেখি যে এই যে হরমুজ প্রণালী, এটা কোন দুইটা সাগরকে আপনার ইয়া করেছে, কি বলে, যুক্ত করেছে, সেটা হচ্ছে পার্সিয়ান গালফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পার্সিয়ান গালফ বা অ্যারাবিয়ান গালফ যেটাকে বলে। তো এই পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের সাথে যুক্ত করেছে এই পাশে হচ্ছে আপনার কি গালফ অফ ওমান। দেখুন, গালফ অফ ওমান অর্থাৎ ওমান উপসাগর আর কি। তো ওমান উপসাগরের সাথে পারস্য উপসাগরের সংযোগ স্থলটাই হচ্ছে আমাদের হরমুজ প্রণালী। তো এই হরমুজ প্রণালীর আরও কিছু আমরা দেখি যে আসলে এই জায়গাগুলো দিয়ে যদি যেতে হয়, হরমুজ প্রণালী দিয়ে যদি আপনাকে বের হইতে হয়, তাহলে কোন কোন দেশ আসলে এর সাথে আছে এবং এটার আসলে প্রতিদিন কি পরিমাণ বাণিজ্য হয়, এবং কিছু বিশ্লেষকের আমরা আলোচনা এখানে দেখবো আজকে। তো আমরা একটা দেখি, দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, এই জায়গাটাতেই যে হরমুজ প্রণালী। আচ্ছা, আমরা আরেকটু ম্যাপ দেখে আসি। এখানে তার মানে হরমুজ প্রণালী কারা ইউজ করে আমরা দেখি। প্রথমত তো ইরান আছে, ইরান তো আছেই। ইরানের পাশে এই পাশে দেখুন এই যে কুয়েত, কুয়েত যে দেশটা আছে, এই দেশটা কিন্তু ওকে কিন্তু বের হইতে হলে বা ওর কোনো জাহাজ যদি বের হইতে হয়, তাহলে কিন্তু হরমুজ প্রণালী ইউজ করতে হবে, অর্থাৎ এই পারস্য উপসাগর দিয়ে তাকে আপনার এই যে এই ওমান উপসাগরে আসতে হবে, এবং ওমান উপসাগরে আসলে কিন্তু এ পাশে এটা ভারত মহাসাগর, এবং সে বিভিন্ন দেশে চলে যেতে পারবে। বিশেষ করে এই অঞ্চলের তেলটা এই ভারত মহাসাগর দিয়ে আপনার চলে আসে এখান দিয়ে, এই যে পক প্রণালী অথবা শ্রীলঙ্কার এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে চলে আসে হচ্ছে আপনার এই যে দেখতেছেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখানে আরেকটা প্রণালী আছে। ঠিক আছে, এখান দিয়ে হচ্ছে চলে আসে আপনার এই যে চীনে, এবং এই পাশ দিয়ে চলে যায় হচ্ছে আপনার আফ্রিকা, অথবা এইখান দিয়ে বের হয়ে আপনার এই যে এখানে বাবেল মান্দেব প্রণালী আছে, এই বাবেল মান্দেব প্রণালী দিয়ে এটাকে বলা হয় বাবেল মান্দেব প্রণালী। অর্থাৎ এটা দেখুন এডেন উপসাগর এবং আপনার লোহিত সাগরকে যুক্ত করেছে, এই লোহিত সাগর দিয়ে আপনার সুয়েজ কাল হয়ে চলে যায় হচ্ছে ইউরোপে। তো আমরা দেখি পারস্য উপসাগরের পাশে আসলে কোন দেশগুলো অবস্থিত সেটা একটু দেখি। প্রথমত ইরান তো আছেই, তারপরে যে ইরাক যে দেশটা দেখতে পাচ্ছেন, ইরাকও কিন্তু এই পারস্য উপসাগর ইউজ করে তাদের তেল গ্যাস রপ্তানির ক্ষেত্রে। এরপরে আর কোন দেশ আছে আমরা একটু দেখি এখানে। এখানে আচ্ছা জুম করতেছি বাট এটা দেখাচ্ছে না কেন, আমার নেটটা কানেক্ট নেই, দ্যাটস ওয়াই। ওকে, আমি দেখুন এখানে আমি যদি দেখাই আপনার এই যে কুয়েত, কুয়েতের পাশাপাশি এখানে আছে কোনটা, আর এখানে আপনারা আমি যদি একটু করি, দেখুন কুয়েতের পাশাপাশি আছে এই যেখানে বাহরাইন, এবং এটা দেখতে পাচ্ছেন বাহরাইন কিন্তু টোটালি একটা দ্বীপ রাষ্ট্র, এবং এটা কিন্তু পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত। এর পাশে আছে কাতার, এই যে দেখুন কাতার, অর্থাৎ কাতার, বাহরাইন, কুয়েত, এবং এদিকে হচ্ছে আপনার কি, এদিকে হচ্ছে ইরাক। ঠিক আছে, এদিকে হচ্ছে আপনার যে ইরাক, এবং এখানে ইরান, আর এদিকে সামনের দিকে চলে যায় তাহলে যে ইউনাইটেড আরব আমিরাত। ঠিক আছে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, এবং তার পাশাপাশি হচ্ছে সৌদি আরব। এই দেশগুলাই কিন্তু মেইনলি হচ্ছে আপনার তাদের যে খনিজ সম্পদ বা তেল গ্যাস, এটা কি করে এই পারস্য উপসাগর দিয়ে হরমুজ প্রণালী দিয়ে তারা হচ্ছে রপ্তানি করে থাকে। এখন আরেকটা জিনিস আপনাদের এখানে আমি বলে দিই, যেহেতু চলে আসছে জিনিসটা, সৌদি আরবের এই পাশে দেখুন এটা রেড সি বা আপনার লোহিত সাগর আছে। সৌদি আরব কিন্তু এই লোহিত সাগর দিয়েও তেল গ্যাস রপ্তানি করে। এই লোহিত সাগর এই যে বললাম এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে, এডেন উপসাগর। এই যে একটা প্রণালী আছে এটাকে বলে বাবেল মান্দেব প্রণালী।
এই বাবেল মান্দেব প্রণালী দিয়েও কিন্তু সৌদি আরব হচ্ছে আপনার কি করে, আপনার তাদের তেল গ্যাস কিন্তু তারা রপ্তানি করে থাকে। বাট সমস্যা হলো যেখানে ইয়েমেন দেখতে পাচ্ছেন, এই ইয়েমেনে, সৌদি আরবের পাশে ইয়েমেনে কিন্তু একটা গোষ্ঠী আছে যেটা হচ্ছে হুতি। আসলে জিনিসগুলো রিলেটেড, দ্যাটস ওয়াই আমি আসলে বলতেছি আজকে আমার টপিক হচ্ছে অনলি ফর হরমুজ প্রণালী। তো ইয়েমেনের একটা গোষ্ঠী আছে হুতি, এই হুতিরা কি করে এই বাবেল মান্দেব প্রণালী অনেক সময় আটকিয়ে দেয় এবং তারা এটা কন্ট্রোল করে বাবেল মান্দেব প্রণালীটা। আর এই হুতিদেরকে কারা সহায়তা করে বা হুতি গোষ্ঠী কাদের সমর্থিত গোষ্ঠী, তারা হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী। তার মানে দেখুন এই পুরো মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটা থেকে আপনি খনিজ সম্পদ তেল গ্যাস যদি নিতে চান তাহলে এই দুইটা পথই আছে, অর্থাৎ একটা হচ্ছে হরমুজ প্রণালী আর একটা হচ্ছে বাবেল মান্দেব প্রণালী। এই দুইটা জায়গায় কিন্তু আমি বলা চলে হরমুজ প্রণালীতে একেবারে ইরানের প্রত্যক্ষ আপনার কন্ট্রোল এখানে চলে, আর বাবেল মান্দেব প্রণালী হচ্ছে পরোক্ষ কন্ট্রোল, অর্থাৎ হুতিদের দিয়ে হচ্ছে তারা সেটা কন্ট্রোল করে থাকে। এখন আসি আমরা, আমি একটু অফ করে দিই। আচ্ছা, এখন আসি হচ্ছে দেখুন এখানে আমাদের হচ্ছে এই যে হরমুজ প্রণালী কেন এত ইম্পর্টেন্ট, কেন এত আসলে আপনার এটা নিয়ে কেন এত কথা হচ্ছে। আপনারা জানেন যে রিসেন্টলি ইসরায়েল এবং আমেরিকা মিলে হচ্ছে যৌথ বাহিনী মিলে আপনার ইরানের উপর আক্রমণ করেছে এবং ইরান কিন্তু এই হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছে টোটালি, এবং সেখান দিয়ে তারা তাদের শত্রু দেশের কোনো জাহাজ যেতে দেবে না বলতেছে। দ্যাটস ওয়াই বিশ্ববাজারে কিন্তু তেলের দাম অনেক বেড়ে গেছে। এখন এটা একটু দেখুন এই জায়গাটাতে কি বলতেছে, প্রতিদিন গড়ে প্রায় 2.1 কোটি ব্যারেল ডলার হচ্ছে 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল কিন্তু আপনার এখান দিয়ে বিশ্ব বাণিজ্যের জন্য আসলে যাতায়াত করে, যেটা হচ্ছে বিশ্ববাজারের অবদানের সাথে জ্বালানি তেল বাণিজ্যের 21%, অর্থাৎ আমার সারা বিশ্বে যত জ্বালানি লাগে বা ফুয়েল লাগে তার হচ্ছে 21% রপ্তানি হয় এই অঞ্চল দিয়ে। এই অঞ্চলে তাহলে কারা বেশি ভোক্তা, অর্থাৎ কারা এই তেলগুলো সবচেয়ে বেশি নেয়? চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশগুলো আসলে এখান থেকে নেয়, যুক্তরাষ্ট্রও কিছু নেয়, হ্যাঁ, ইউরোপের দেশগুলোও এখান দিয়ে আসলে তারাও কিছু করে। তো সেটা আমরা দেখব। এখানে দেখুন আপনার এই যে ব্যারেল প্রতি যে তেল, এই ব্যারেল প্রতি তেলের ডলার থাকে হচ্ছে 69-70 ডলার আপনার স্বাভাবিক থাকলে, অর্থাৎ হরমুজ প্রণালী যদি আপনার কি থাকে ওপেন থাকে তাহলে 69-70 ডলার থাকে। বাট যদি এটা বন্ধ করে দেয়, এখান দিয়ে যদি আসলে চলাচল বন্ধ হয়ে যায় তাহলে কি হয়, তাহলে এই জায়গাটাতে দেখুন এই যে বলতেছে এটা একটু খেয়াল করুন, এখানে যদি আংশিক বন্ধ থাকে বা 1 মাস বন্ধ থাকে তাহলে তেলের দাম হয়ে যাবে হচ্ছে $110, $70 থেকে $70, $68 থেকে $110 হয়ে যাবে যদি আংশিক বন্ধ থাকে। দৈনিক 17 লাখ ব্যারেল যদি কমে তাহলে $90। দীর্ঘমেয়াদী হইলে সেখানে, অর্থাৎ দীর্ঘমেয়াদী স্থিতি যদি থাকে তাহলে $60 থেকে $70 মধ্যে কিন্তু এটা থাকে, ঠিক আছে। এখন কিন্তু বর্তমানে 100+ ছাড়াই গেছে, অর্থাৎ আপনার $115-20 মতো সম্ভবত আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে মার্চের 22 তারিখ 2026 সাল, যেহেতু ইরান আসলে এই জায়গাটাতে কন্ট্রোল করতেছে এবং তারা বন্ধ করে দিয়েছে, তো $115-20 ব্যারেল প্রতি তেল উঠে গেছে এবং বিশ্ববাজারে তেলের দামও কিন্তু বেড়ে গেছে। তো আমরা আসলে দেখি যে এটা নিয়ে একটা আর্টিকেল আছে, আমরা যদি একটু এটা দেখে আসি। দেখুন আর্টিকেলটা হচ্ছে আপনার ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় কি প্রভাব পড়বে বিশ্বে, বিবিসি নিউজের একটা আর্টিকেল এটা, ঠিক আছে, এটা বিবিসি নিউজের একটা আর্টিকেল। তো আমরা এটা একটু দেখি যে আসলে এখানে কি বলেছে। তো দেখুন এখানে বিবিসি নিউজের একটা আর্টিকেল এবং এটা 4 মার্চ প্রকাশ করা হয়েছিল, তো বেশ কিছুদিন আগের, বাট এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, দ্যাটস ওয়াই আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে চাচ্ছি। দেখুন এখানে কি বলতেছে যে হরমুজ প্রণালী কেউ পার করার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হবে, ইরানের তরফে সোমবার এই ঘোষণা আসার পরই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের এই রুটটি কার্যত স্থবির হয়ে পড়েছে। এখন মেইন বিষয় যেটা, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ইন চিফের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সে দেশের জাতীয় টেলিভিশনে এই সতর্কবার্তা দিয়েছে, ঠিক আছে। তিনি বলেছিলেন যে ওদের এই অঞ্চলে আসা উচিত নয়, ওরা নিশ্চিতভাবে আমাদের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া পাবে, অর্থাৎ এরা আমেরিকা এবং ইসরায়েলকে সে সতর্ক করে দিয়েছে, কারণ শোনা যাচ্ছিল যে আমেরিকা নাকি স্থল বাহিনী পাঠাবে ইরানে আপনার অভিযানের জন্য, বিকজ এই যে প্রায় আজকে 15-20 দিন হয়ে যাচ্ছে যুদ্ধের, এই যুদ্ধে কিন্তু আমেরিকা তেমন কোনো সুবিধা করতে পারে নাই, কারণ আমেরিকার মেইন যে আপনার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা বা ইরানের শাসন ব্যবস্থাকে চেঞ্জ করে সেখানে তাদের একটা পুতুল সরকার বা পাপেট গভর্নমেন্ট বসানো, যেন সেখান থেকে আমেরিকা বেনিফিটেড হয়। কিন্তু আমেরিকা কিন্তু সেটা এখনো পর্যন্ত কিছু পারেনি, শুধুমাত্র তাদের অবকাঠামোগত এবং তাদের শীর্ষস্থানীয় যে নেতাগুলো আছে তাদেরকে তারা মেরে ফেলেছে
এ পর্যন্তই হচ্ছে আমেরিকার বা ইসরায়েলের আপনার প্রাপ্তি, এর বাইরে আসলে তেমন কিছু নাই। তো আমরা মেইন পয়েন্ট একটু দেখব। দেখুন এখানে বলতেছে যে তেলের বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড সোমবার ব্যারেল প্রতি $69 ছাড়িয়ে গেছে। আচ্ছা, এটা $79 ছাড়িয়ে গেছে। এটা 4 মার্চ পর্যন্ত ছিল, বাট এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়ায় এটা হচ্ছে আপনার নট হচ্ছে কি বলে আপনার $79। এটা কিন্তু মোটামুটি 115 থেকে $120 পর্যন্ত ছাড়াই গেছে। হ্যাঁ, এই দামটা 115 থেকে $120 পর্যন্ত ছাড়াই গেছে। তো হামলার প্রথম দিনে অর্থাৎ 28 ফেব্রুয়ারি কিন্তু এই হামলাটা শুরু হয়। এটা আপনাদের একটু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। 28 ফেব্রুয়ারি কি 2026 সালে, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে কবে ইরানে এই হামলা চালায়। এবং এই হামলা আমি আসলে রিলেটেড জিনিসগুলো একটু মানে নিয়ে আসতেছি, যাতে করে এক্সামে এটা রিটেন হোক বা আপনার প্রিলিমিনারি হোক, সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো বা এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আসে। তো সেগুলো একটু যদি জেনে রাখেন এটা বেটার হবে। দেখুন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই 28 ফেব্রুয়ারি 2026 হামলা করে, যেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এই যে অভিযান, এই অভিযানের নাম দিয়েছিল হচ্ছে এপিক ফিউরি। ঠিক আছে, যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম কি দিয়েছিল? যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দিয়েছে এপিক ফিউরি। সরি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দিয়েছে এপিক ফিউরি। আর ইরান যেটা দিয়েছে, ইরান থেকে হচ্ছে ওরা বলতেছে এটাকে আপনার ট্রু প্রমিস 4। ঠিক আছে, ইরান থেকে বলতেছে এই ইরান যে অভিযান চালাচ্ছে সেটা হচ্ছে ট্রু প্রমিস 4। এবং ইসরায়েলের যে আসলে বাহিনী এখানে হামলা করছে তাদের পক্ষ থেকে এই নামটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই অভিযানের নাম দেওয়া হয়েছে হচ্ছে রোয়ারিং লায়ন। তো চলুন আমরা একটু নিচের দিকে যাই। এখানে কি বলতেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6, এই যে এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, যে এই MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা? MI6 কিন্তু ইউকের গোয়েন্দা সংস্থা। MI6 কিসের গোয়েন্দা সংস্থা? MI6 হচ্ছে ইউকের গোয়েন্দা সংস্থা, ইউনাইটেড কিংডমের গোয়েন্দা সংস্থা। এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়াঙ্গার এর আগে বিবিসিকে বলেছিলেন, তেলের দামের উপর প্রভাবের কথা বিবেচনা করলে বলা যায় ওই প্রণালী বন্ধ রাখলে স্পষ্টতই এটা অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করবে। এটা কে বলতেছে? যুক্তরাজ্য, অর্থাৎ ইউকের সাবেক আপনার MI6 অর্থাৎ MI6 গোয়েন্দা সংস্থা তার প্রধান বলতেছে। ঠিক আছে, তো এখানে দেখুন মেইন যে বিষয়টাই যে হচ্ছে আপনার ইরান, আমি কিন্তু এটা অলরেডি ম্যাপেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, তো এটার এখানে নতুন করে দেখার কিছু নাই। এখানে যেটা বলতেছে দেখুন, ফ্রেট অ্যানালিটিক্স সংস্থা ভার্টেক্সের তথ্য অনুযায়ী, কোন সংস্থা? ফ্রেট অ্যানালিটিক্স সংস্থা ভার্টেক্স এর তথ্য অনুযায়ী গত বছর প্রতিদিন গড়ে 20 মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল কন্ডেনসেট কি জিনিস? কন্ডেনসেট হচ্ছে আপনার প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত কম ঘনত্বের তরল এবং জ্বালানি এই প্রণালী ব্যবহার করে বিভিন্ন দেশ বা তাদের যে গ্রাহক দেশগুলো সেগুলোতে পাঠানো হয়। অর্থাৎ এখানে দেখুন গত বছর বলতে এটা 2025 সালের কথাই বলতেছে, বা 24-25 অর্থ বছর। এখানে কত ব্যারেল গেছে দেখুন প্রতিদিন গড়ে, হ্যাঁ, গত বছর প্রতিদিন গড়ে 20 মিলিয়ন ব্যারেল তেল সারা বিশ্বে আসলে রপ্তানি হয়েছে এই প্রণালী ইউজ করে। তাহলে এই প্রণালীর গুরুত্ব কতটুকু বুঝতেছেন, যে ডেইলি 20 মিলিয়ন ব্যারেল তেল হচ্ছে আপনার এখান দিয়ে যাতায়াত করে, বা এখান দিয়ে আপনার ওই যে গালফের পারস্য উপসাগরের যে দেশগুলো আছে সেই দেশগুলা বা মধ্যপ্রাচ্যের দেশগুলা তারা রপ্তানি করে এবং বিশ্বের বিভিন্ন দেশ সেখান থেকে আসলে ক্রয় করে। তো এই অঙ্কটা দেখুন প্রতি বছর সমুদ্রে প্রায়, এই অঙ্কটা কি বলতেছে, এই অঙ্কটা প্রতি বছর সমুদ্র প্রায় $600 বিলিয়ন মূল্যের বাণিজ্যের সমান। ঠিক আছে, অর্থাৎ প্রতি বছর $600 বিলিয়ন মূল্যের বাণিজ্য হয়, কিন্তু ওই শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়েই হচ্ছে যে তেলটা বা যে গ্যাসগুলা বা আপনাদের যা জ্বালানি বা ফুয়েল যেটা হচ্ছে ওখান দিয়ে পাস হয়, সেটা প্রতি বছর $600 বিলিয়ন মূল্যের সমান। তো সাপ্লাই চেন অপারেশন বা সরবরাহ বিশৃঙ্খল কিভাবে কার্যকর করে তোলা যায় তার পরিবহন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ফ্রেট অ্যানালিটিক্স সংস্থা কি করে। এই যে একটু দেখুন, এই জায়গায় একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট। সেটা কি? ইরান সহ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ কি বলতেছে,
অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা হচ্ছে ওপেক, ঠিক আছে, আমরা যেটাকে ওপেক নামে চিনি, এই ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যারা হচ্ছে আসলে তেল রপ্তানি করে যে কারক দেশগুলোর সংস্থা, সেটা হচ্ছে ওপেক। এর মাধ্যমে সদস্য দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক কিন্তু কিন্তু এশিয়ায় তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে রপ্তানি করে, বিকজ তাদের আর কোনো পথ নাই, ঠিক আছে। এই যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান বা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত, তারা এই পথ দিয়েই কিন্তু এটা রপ্তানি করে থাকে। এখন আসি হরমুজ প্রণালীর বিস্তৃতি দেখুন কতটুকু। হরমুজ প্রণালী মেইনলি হচ্ছে 50 কিলোমিটার, বাট এর সরু যে অঞ্চলটা সেটা হচ্ছে 40 কিলোমিটার, একদম সরু অঞ্চল যেটা সেটা হচ্ছে 40 কিলোমিটার, মাত্র 40 কিলোমিটার প্রশস্ত একটা বা ওয়াইড একটা পথ। হরমুজ প্রণালীর কেন্দ্রীয় অংশটা গভীর। আচ্ছা, আমরা চলে যাই এর নিচে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে। দেখুন এখানে একটা কথা বলছে যে সমুদ্রে যান চলাচল ব্যাহত করতে ব্যবহৃত সবচেয়ে সম্ভাব্য পদ্ধতি সামরিক অভিযান বলেই মনে করেন বিশেষজ্ঞরা। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকিয়ান যুদ্ধের সময় ঠিক এটাই ঘটেছিল। দেখুন 1980 থেকে 1988 সালে ইরান যুদ্ধ হয়। আজকের ইরানের এই যে 1980 সাল যেটা বলতেছে এখানে, 1980 সাল, এই 80 সালের আগে একটা রেভুলেশন হয়। রেভুলেশনটা হয় হচ্ছে আপনার 1979 সালে, হ্যাঁ, 1979 সালে একটা রেভুলেশন হয় যেটাকে বলা হয় ইসলামিক রেভুলেশন। ইরানের ইসলামিক রেভুলেশন 1979 সালে হয়। তার আগে হচ্ছে আপনার পাহলভি যে রাজবংশ ছিল, সেই রাজবংশ আপনার ইরানকে শাসন করত। এখন যে প্রিন্স আছে রেজা শাহ পাহলভি, যে আমেরিকাতে এখন বসে আসলে সে ইরানের রেজিম চেঞ্জ করার স্বপ্ন দেখতেছে এবং সে বলতেছে আমরা গিয়ে ক্ষমতা নিব। তো তার যে বংশ, তারা আসলে 1979 সালের আগে তারা হচ্ছে কি করতো, সেটা শাসন করতো। 1979 সালে হচ্ছে আপনার এই ইরানে একটা ইসলামিক রেভলিউশন হয়, যার ফলে আজকের যারা ক্ষমতায়, এই খামেনি, তখন হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি হচ্ছে ছিল, এবং তার শিষ্য ছিলেন এই আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি কিছুদিন আগে মারা গেলেন। অর্থাৎ এই এপিক ফিউরি অপারেশনের মাধ্যমেই আমেরিকা যাকে মেরে ফেললো। তো এখন তা আবার খামেনি হয়েছে হচ্ছে এই আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তো এই খামেনি বা এই ইসলামিক প্রজাতন্ত্র যে চলতেছে সেটা 1979 সাল থেকে। তো এই 1979 সালে যখন ইসলামিক রেভলিউশন হওয়ার পর ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানে, তখন 1980 সালে আপনার ইরাকের সাদ্দাম হোসেন, ঠিক আছে, আমেরিকার প্ররোচনায় বা পশ্চিমাদের প্ররোচনায় এই ইরানে হামলা করে, এবং সেখানে তারা প্রায় 8 বছর যুদ্ধ করে। 80 সাল থেকে আপনার 88 সাল পর্যন্ত 8 বছর তারা সেখানে যুদ্ধ করে আসলে কিছুই হয় নাই, ইরানকে আসলে দামাইতে পারে নাই, এবং ইরাকেরও কোনো লাভ হয় নাই, বরঞ্চ ওই আপনার সাদ্দাম হোসেনকে কিন্তু একটা পরিণতি ভোগ করতে হয়েছে, পশ্চিমাদের এগেইনস্টে তার যাইতে হয়েছিল সামহাও। তো সেগুলো অন্য কাহিনী, আমরা অন্য একটা ইয়াতে বলবো। তো এখানে আমরা যেটা বলতেছি এটা ঘটেছিল, তখনও কিন্তু ওই যে ইরাক ইরান যুদ্ধের সময় তখনও কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান, কিন্তু সম্পূর্ণভাবে আসলে বন্ধ করতে পারে নাই বা করে নাই। তো তখনও তেলের বাজারে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল। আচ্ছা, প্রতিরক্ষামূলক তত্ত্ব বিশেষজ্ঞরা কি মনে করেন? দেখুন, বিশেষজ্ঞরা মনে করেন এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার সমান। এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে একটা পারমাণবিক অস্ত্র রাখার সমান, বিশেষজ্ঞরা মনে করতেছে। অর্থাৎ আপনার কাছে পারমাণবিক বোমা নাই, কিন্তু এই প্রণালীটার গুরুত্ব কতটা দিতেছেন। সো এটা ইরানের প্রতিরোধ ক্ষমতা বলে বিবেচনা করা হয়, যে দ্যাটস ওয়াই ইরান কিন্তু এই চালটাই দিছে প্রণালীর উপরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে মেইন যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কিভাবে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান, কিভাবে। এখানে যেটা বলতেছে যে ইরান, এখানে আমি একটু পড়ি, ইরান কিভাবে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে সেই বিষয়ে 2012 সালে প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটা প্রতিবেদন থেকে জানা যেতে পারে। এই প্রতিবেদনে কিছু বিষয় উল্লেখ করছে, সেই বিষয়গুলো কি কি দেখি আমরা। প্রতিবেদনের বিষয়গুলো মানে ইরান কিভাবে আসলে হরমুজ প্রণালীটা বন্ধ করতে পারে। দেখুন, ইরান বন্ধ করতে পারে, প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিয়ম লঙ্ঘন করলে পরিণতি কী হবে তার উল্লেখ ছাড়াই হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে দেয়। অর্থাৎ ইরান হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করতে পারে। যাত্রীবাহী জাহাজ পরিদর্শন বা বাজেয়াপ্ত করা হতে পারে। যাত্রীবাহী যে জাহাজগুলো সেগুলোকে ইরান চাইলে বাজেয়াপ্ত বা ধরে আসলে আটকায় রাখতে পারে, ঠিক আছে। নৌযানগুলিতে সতর্কতামূলক গুলি চালাইতে পারে, যে নৌযানগুলি সেখান থেকে যাবে সেখান থেকে সতর্কতামূলক গুলি তারা তাদের ভূখণ্ড থেকে চালাইতে পারে, চালায়া হচ্ছে এটাকে বন্ধ রাখতে পারে। নির্দিষ্ট জাহাজকে নিশানা করতে সামরিক শক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে, করা যেতে পারে। অর্থাৎ নির্দিষ্ট একটা জাহাজকে যদি বন্ধ করতে তাহলে সামরিক শক্তি সেখানে প্রয়োগ করতে পারে ইরান।
ওই প্রণালী পারস্য উপসাগরে নৌ মাইন স্থাপন করা। আচ্ছা, এই যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা রিসেন্ট ইরান কিন্তু করেছে। আমেরিকা দাবি করতেছে যে তারা হচ্ছে ওই যে প্রণালী আছে সেই প্রণালীতে তারা মাইন পুঁতে রাখছে, ঠিক আছে, অর্থাৎ জলসীমায় মাইন পুঁতে রাখছে। জাহাজগুলো যখন যায় তখন ওই মাইনগুলো তারা ফাটায়, তো মাইনগুলো ফাটাইলে আপনার জাহাজগুলোতে আগুন ধরে যায় বা জাহাজটা ধ্বংস হয়ে যায়। এরপরে কি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে নিশানা করে সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা। এই যে এটাও কিন্তু করছে, মিসাইল মারতেছে আর কি, অর্থাৎ যে জাহাজটা যাচ্ছে ওখান দিয়ে সেই জাহাজকে ইরান কি করতেছে, আপনার তাদের ভূখণ্ড থেকে ইরান থেকে হচ্ছে মিসাইল মারতেছে, মিসাইল মেরে সেই জাহাজকে ধ্বংস করে দিচ্ছে। এখানে আরেকটা জিনিস লেখা নেই, আরেকটা পয়েন্ট, সেটা যেটা করতেছে ইরান এখন, সেটা হচ্ছে আপনার এটাকে কি বলে, এটাকে হচ্ছে আপনার ট্যাক্স বা হচ্ছে টোল যদি বলি, ঠিক আছে, অর্থাৎ যে জাহাজগুলো যাচ্ছে সেই জাহাজগুলো থেকে ইরান কি করতেছে, টোল নিচ্ছে ব্যারেল প্রতি $1, যতটুকু আমি শোনা যাচ্ছে বা আমি যতটুকু আসলে বিভিন্ন আর্টিকেল থেকে জেনেছি, যে ব্যারেল প্রতি হচ্ছে আপনার $1 করে হচ্ছে ইরান আপনার ট্যাক্স দিচ্ছে। গতকালকে একটা নিউজে দেখলাম যে আপনার একটা জাহাজ থেকেই হচ্ছে ইরান $20 লাখ, একটা জাহাজ থেকে ইরান $20 লাখ ট্যাক্স নিছে বা টোল নিছে, অর্থাৎ 20 লাখ ব্যারেল সেখান থেকে যাচ্ছিল হয়তো, তো সেখান থেকে তারা নিয়েছে। এখানে চিন্তা করুন প্রতিদিন হচ্ছে আপনার আমরা একটু আগে দেখলাম যে প্রতিদিন কত হয় এখানে 2.1 কোটি ব্যারেল, ঠিক আছে, 2.1 কোটি ব্যারেল, তার মানে প্রতিদিন তারা 2 কোটি আপনার হচ্ছে এই যে $2 কোটি কিন্তু তারা আর্ন করতে পারে। $1 করে যদি ব্যারেল প্রতি ওরা হচ্ছে ট্যাক্স নেয়, তো সেই হিসাবে, ঠিক আছে। তো এগুলো আসলে করতে পারে ইরান, এবং এটাই করতেছে। ইরান যদি এটাকে মনে করে হ্যাঁ আমরা আসলে এখান দিয়ে কোনো জাহাজ গেলে তাদের আমাদেরকে টোল দিয়ে যাইতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইরান হচ্ছে কি আপনার অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়ে যাবে, অর্থনৈতিকভাবে তারা আগায় যাবে, বিকজ ইরানের উপর কিন্তু বিভিন্ন নিষেধাজ্ঞা আছে। বিশ্বের 2 নাম্বার দেশ হিসাবে ইরানের উপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা রয়েছে আমেরিকা এ পর্যন্ত সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে হচ্ছে আপনার রাশিয়াকে, তারপরেই যে স্যাংশন দিয়ে রেখেছে সেটা হচ্ছে ইরান। তো ইরানের এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক, খুবই বাজে অবস্থা, তারপরেও কিন্তু তারা সাস্টেইন করে আছে। তো এখন যদি তারা এখান থেকে টোল নেয় বা ট্যাক্স নেয়, তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ফুলে পেঁপে উঠবে এবং তারা আরও বেশি আগে যাবে। ওকে, এরপর দেখুন এখানে ইরাকের সঙ্গে যুদ্ধে তেল ট্যাঙ্কারগুলোতে সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল এবং উপসাগর জলাশয়ে যে নৌ মাইন স্থাপন করেছিল। এই নৌ মাইন স্থাপন করে হচ্ছে তারা সেগুলোকে বন্ধ করে দিতে পারে। ওকে, আচ্ছা আমরা আরও কিছু দেখি ইনফরমেশন। দেখুন এখানে বলছে প্রতি মাসে ওই জলপথ দিয়ে ব্যবহারকারী প্রায় 3000 জাহাজ, প্রতি মাসে 3000 জাহাজ কিন্তু ওই জলপথ ব্যবহার করে, অর্থাৎ ওই হরমুজ প্রণালী যেটা সেটা কিন্তু ব্যবহার করে। এবং এখানে হচ্ছে দেয়ার সবচেয়ে কার্যকর উপায়ের মধ্যে একটা হলো দ্রুতগামী আক্রমণকারী নৌকা এবং সাবমেরিন ব্যবহার করে মাইন বসানো। ওই যে মাইন বসায় ওরা জলপথটাকে বন্ধ করে দিতে পারে, সেটা বলতেছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে আরও কিছু ইনফরমেশন আমরা যাই দেখি যে কোন দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, আসলে বিশ্ব অর্থনৈতিক অবস্থাটা কেমন জানি হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমেরিকারও একটা বিরাট প্রবলেমে পড়ে গেছে। সেটা হচ্ছে আমেরিকার যে একক আধিপত্যের ডলার, সেই ডলারও কিন্তু দাম কমতে শুরু করেছে, বিকজ ইরান কিছুদিন আগে আসলে এই গত 3-4 দিন আগে ঘোষণা দিয়েছিল যে এখান দিয়ে শুধুমাত্র চীনের যে হচ্ছে আপনার জাহাজগুলো সেগুলো যাবে, এবং আমরা আরও যে সকল দেশের জাহাজ ছাড়বো তাদেরকে আসলে চীনা যে মুদ্রা, সেই মুদ্রায় তাদেরকে আসলে কি করতে হবে, বিশ্ব বাণিজ্য করতে হবে। তারা ডলারে বাণিজ্য করতে পারবে না। তো ডলারে বাণিজ্য না করলে তো আমেরিকা একটা ধাক্কা এখানে খাবে, ঠিক আছে। তো সেখানে চীনের যে ইউয়ান আছে সেই ইউয়ানের আপনার ইরান বলতেছে যে ইউয়ানে বাণিজ্য করতে, ইরানি যে সমস্ত দেশ ইউয়ানে বাণিজ্য করবে তাদেরকে জাহাজগুলো ইরান ছেড়ে দিবে, এই কথাই বলতেছিল। তো এখানে আসলে চীনও একটা আন্তর্জাতিক খেলা খেলতেছে। তারপরেও সবচেয়ে বেশি কিন্তু চীন এখান থেকে হলো আপনার তেলটা নেয় বা চীনের সবচেয়ে বেশি লাগে। এখানে দেখুন যে আন্তর্জাতিক যে বিশ্লেষণকারী সংস্থা ভর্টেক্সার এর গবেষণায় দেখা গেছে কি বলতেছে, সৌদি আরব হরমুজ প্রণালীতে প্রতিদিন প্রায় 60 লাখ ব্যারেল, সৌদি আরব হচ্ছে একাই প্রতিদিন 60 লক্ষ ব্যারেল তেল হচ্ছে রপ্তানি করে। এখন সৌদি আরব যদি ব্যারেল প্রতি $1 করে টোল ইরান নেয়, তার মানে কি সৌদি আরবকেই প্রতিদিন $60 লাখ দিতে হবে ইরানকে। তার মানে ইরানের অর্থনৈতিক অবস্থা কি কই চলে যাবে বুঝতেছেন যদি এটা করে। আসলে এখন জানি না এটা আসলে কতটুকু করতে পারবে। যতটুকু দেখলাম বা একটা আর্টিকেল পড়লাম যে আসলে ইরান অলরেডি $20 লাখ একটা জাহাজ থেকে নাকি নিয়েছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআই এর অনুমানে 2024 সালে হরমুজ প্রণালী দিয়ে আসা অপরিশোধিত তেল এবং কনডেনসেটের 84% এবং তরলীকৃত গ্যাসের 83% এশিয়ার বাজারে গিয়েছিল। তার মানে দেখুন
যত তেল গ্যাস ওখান দিয়ে যায় তার 84%, এবং গ্যাসের হচ্ছে তেলের 84%, গ্যাসের 83% আপনার এশিয়ার যে বাজার আছে, অর্থাৎ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো তারা সেখান থেকে নিয়ে থাকে। অর্থাৎ এই অনুযায়ী চীন হচ্ছে শীর্ষ, এই অনুযায়ী চীন হচ্ছে আপনার শীর্ষ ক্রেতা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে তেল গ্যাস কিনে তার মধ্যে শীর্ষে আছে চীন। অর্থাৎ চীনের কিন্তু এই পথটা আগে দরকার, আমেরিকারও এত দরকার না। আমেরিকার আসলে বিকল্প ব্যবস্থা আছে, বাট তারপরে সমস্যা হলো যে ওই পথটা আমেরিকার খোলা রাখতে হবে, এই কারণে আমেরিকার অর্থনীতি বা আমেরিকার যে ডলার, সেই ডলারকে ধরে রাখার জন্য। আচ্ছা, আমদানিকারকদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার ভারত, জাপান, আর হচ্ছে কি দক্ষিণ কোরিয়া। এবং এখান দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম জ্বালানি হচ্ছে কুয়েত, কাতার থেকে আনি। তো আমরাও কিন্তু আসলে ভুক্তভোগী হব যদি আমাদের জাহাজগুলো না ছাড়ে বা আমরা যদি সেখান থেকে আমদানি করতে না পারি। আচ্ছা, ইআইএ জানিয়েছে 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রণালী থেকে প্রতিদিন প্রায় 5 লাখ ব্যারেল অপরিশোধিত তেল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতেছে দেখুন, অর্থাৎ ইউএসএ প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল এবং কনডেন্সেট আমদানি করেছিল। অর্থাৎ প্রতিদিন তারা কতটুকু 5 লাখ ব্যারেল তাদের লাগে, ঠিক আছে, ইউএসএর প্রতিদিন, অর্থাৎ এই পথ ইউজ করে তারা হচ্ছে আমদানি করে থাকে। ওকে, আমরা এবার দেখি সম্মিলিত ইউরোপের আমদানি করা তেলের পরিমাণ। ইউরোপ কতটুকু করে এখান থেকে? দিন প্রতি 10 লক্ষ ব্যারেল, ঠিক আছে, 10 লক্ষ ব্যারেল কম বলতেছে, বা 10 লক্ষ ব্যারেল মধ্যে প্রতিদিন 10 লক্ষ ব্যারেল হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ এই পথ দিয়ে আপনার তেল গ্যাস আমদানি করে থাকে। তাইলে অর্থাৎ বোঝা গেল যে আসলে প্রচুর পরিমাণে সব দেশই এই পথটার উপরে আসলে নির্ভরশীল, ঠিক আছে, খুব ভালো পরিমাণে নির্ভরশীল। আদারওয়াইজ তারা তাদের যে জ্বালানির যে অস্থিরতা সেটা কিন্তু বেড়ে যাবে বিভিন্ন দেশে। চীনের কী প্রভাবটা হবে দেখুন, অন্যতম বৃহৎ গ্রাহক হচ্ছে চীন। এই যে ইআই এর অনুমান 2024 সালে কি বলছে, বিশ্ববাজারে ইরান যে তেল রপ্তানি করছে তার 90% হচ্ছে চীন কিনেছিল। এর কারণ হচ্ছে আপনার ইরান তো আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা প্রাপ্ত, স্যাংশন প্রাপ্ত একটা দেশ, তারা কিন্তু ডলারে বা আন্তর্জাতিকভাবে বাণিজ্য করতে পারে না। তো তারা চীনের কাছে আসলে বিক্রি করে খুবই কম দামে। চীন এটা হচ্ছে নিয়ে নেয় আপনার ওই বিভিন্ন চোরাই পথে বা বিভিন্ন চোরাই লাইন ইউজ করে আসলে চীন এখান থেকে রপ্তানি করে। এবং চীন রাশিয়ার কারণেই ইরানের অর্থনীতি এখনও টিকে আছে, বা ইরান টিকে আছে। অর্থনীতি ওইভাবে নাই, বাট যতটুকুই আছে ইরানের যে শাসন ব্যবস্থা টিকে আছে শুধুমাত্র এই দুইটা দেশের কারণেই। আচ্ছা, ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন সেক্রেটারি ফিরোজবাদীর মতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে প্রথম ক্ষতির সম্মুখীন হবে চীন। কিন্তু এখন কথা হচ্ছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রথম ক্ষতির সম্মুখীন হবে। এখন ইরানের তো বন্ধু দেশ চীনকে কি আসলে ইরান এত বড় ক্ষতির করতে দিবে? না, প্রথম থেকেই ইরান বলতেছে যে চীনের জাহাজকে আমরা আটকাবো না, এবং চীনের জাহাজকে আটকাচ্ছেও না, তারা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ চীনের একটা জাহাজ ওখান থেকে তারা আটকায় নাই, চীনের সব জাহাজ খুব সুন্দরভাবে চলাচল করতেছে। পাশাপাশি ইরান এই দাবিও করছে যে চীনের ইউয়ানে যে সমস্ত দেশ আপনার বাণিজ্য করবে সেই সমস্ত দেশের জাহাজকেও তারা ছেড়ে দিবে। তার মানে কি? তার মানে চীনের তো লাভ, চীনের জাহাজ তারও আটকায় নাই। পাশাপাশি চীনের ইউয়ানে যদি অনেক দেশ বাণিজ্য করা শুরু করে, তার মানে চীনের অর্থনীতিতে একটা ভালো প্রভাব পড়বে এবং চীনের অর্থনীতি গ্রো হবে আরও। ওকে, তো এরপরে দেখুন এখানে বলতেছে জ্বালানি পরামর্শদাতা আউটলুক অ্যাডভাইজার্স এর অংশীদার আনাস আল হাজি একটা জায়গায় জানিয়েছিলেন, সে কি জানিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করলে সম্ভবত শত্রুদের চেয়ে ইরানের মিত্রদের বেশি ক্ষতি হবে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো ক্ষতি ইরানের উপর ডিপেন্ড করতেছে। ইরান আসলে এই যে দেখুন ইরানের মেইন মিত্র হচ্ছে চীন এবং রাশিয়া। তো চীন এবং রাশিয়া যদি মেইন মিত্র হয়ে থাকে, চীনের যদি আপনার যে জাহাজটা যদি না আটকায়, এবং রাশিয়ার কাছে কি হয়েছে, রাশিয়ার উপরে যে স্যাংশনগুলো আছে ইউএসএ কর্তৃক, এখন ইউএসএ বাধ্য হয়েছে রাশিয়ার উপর থেকে সেই স্যাংশন উঠাই নিতে, যেন ইউরোপের অন্যান্য দেশ বা বিশ্বের অন্যান্য দেশ রাশিয়া থেকে তেল কিনতে পারে খুব সহজেই। এতদিন কিন্তু এটা বন্ধ ছিল। তো রাশিয়ারও তো এখানে লাভ। কেন লাভ? কারণ রাশিয়ার উপর থেকে স্যাংশন উঠে যাচ্ছে, সে তার তেলগুলো এখন আন্তর্জাতিকভাবে সে বিক্রি করতে পারতেছে। তার মানে কি? তার মানে এই হরমুজ প্রণালী বন্ধ হলে তো আলটিমেটলি আমরা যেটা দেখতেছি, এখানে যেটা বিশ্লেষণ করা হয়েছে, এই বিশ্লেষণের আসলে বিপরীত যে বিষয়গুলো আমি উঠে আসতেছে বা দেখা যাচ্ছে সেটাই বলতেছি, যে শত্রুদের তার বন্ধুদের বেশি ক্ষতি হবে সেটাই বলতেছে এখানে। হ্যাঁ, বাট দেখা যাচ্ছে তাদের তো লাভ হচ্ছে, কারণ চীনের জাহাজ আটকাচ্ছে না, চীনের ইউয়ানে যদি বাণিজ্য বাড়ে, পাশাপাশি যদি আপনার রাশিয়ার ওপর থেকে স্যাংশন উঠে যায়, রাশিয়া তাদের তেল বিশ্ববাজারে বিক্রি করতে পারে, এটা তো তাদের জন্য লাভ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এখন বিকল্প রুটের একটা কথা এখানে বলা হয়েছে, আমরা সেদিকে যাব না। বিকল্প রুট অনেকদিন ধরেই আসলে বলতেছিল যে আপনার
কি বলে সৌদি আরব এবং হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এটা বিকল্প রুটে তেল বাণিজ্য করবে, যেটা সৌদি আরবের ভিতর দিয়ে যাবে, বা পারস্য আপনার ওই পাশে দেখুন ওমান উপসাগরে যদি সোজা চলে যায়, অথবা যদি রেড সি দিয়ে অর্থাৎ লোহিত সাগর দিয়ে যদি এটা করা যায়, তো তারা এগুলো নিয়ে বিকল্প কাজগুলো করতেছিল। তো এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে মোটামুটি কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম, এবং এর যে ভৌগোলিক অবস্থানটা কোথায় আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং এই যে প্রণালী যেটা আছে হরমুজ প্রণালীর গুরুত্বটা কী ছিল আমি চেষ্টা করলাম আসলে এই মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো তারপর যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তাহলে সেখান থেকে আমাকে আপনারা পার্সোনালি নক দিতে পারেন, আপনাদের সাথে সেখানে আসলে কন্ট্যাক্ট হবে। তো হচ্ছে মোটামুটি আমরা এই এই ভিডিও থেকে আমরা আসলে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে আসলে হরমুজ প্রণালীর যে বিকল্প রুট বা হরমুজ প্রণালীর যে আসলে কি বলে আপনার যে গুরুত্ব, বৈশ্বিক গুরুত্ব, সেটা আসলে কি। তো সেখান থেকে আপনারা অবশ্যই হচ্ছে আপনারা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আপনাদের। আমি নেক্সটে আরও কোনো টপিক নিয়ে আসবো। যদি আপনাদের কোনো টপিক নিজস্ব চয়েস থেকে থাকে যে আপনাদের কোনো টপিক উপরে জানা প্রয়োজন, সেটা আপনারা কমেন্টস করে দিতে পারেন, আমি সেই টপিক নিয়ে ভিডিও বানাবো, কোনো প্রবলেম নেই। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।